সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিল, হাইকোর্টের রায়। সময় নয়, ভোটের সুনির্দিষ্ট তারিখ চায় বিএনপি। নির্বাচনী সংস্কারে অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে একমত জামায়াত। হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারি কর্মকর্তাদের স্যার বলার বাধ্যবাধকতা নেই, আপু বা ভাই ডাকা যাবে, জানালেন জনপ্রশাসন সচিব। পদোন্নতি পেতে লাগবে পরীক্ষা। এবং বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। ন্যায় বিচার চায় সরকার, বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। স্বাগত এখন ঢাকায়। পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বাতিলের 13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা, রায় দিল হাইকোর্ট। পঞ্চদশ সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক কাঠামো ধ্বংস করা হয়েছে বলে পর্যবেক্ষণ দিয়েছে হাইকোর্ট। হাইকোর্টের পর্যবেক্ষণে আরও বলা হয়, সংবিধানের সৌন্দর্য হচ্ছে জনগণের ক্ষমতায়ন। গণতন্ত্রকে সংবিধানের মূল কাঠামো উল্লেখ করে বলা হয়, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে। উল্লেখ্য, 2011 সালে পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করা হয়। পরে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এ ব্যবস্থা ফেরাতে পঞ্চদশ সংশোধনের বিরুদ্ধে রিট করা হয়। আজ এই নিয়ে রায় দেয়া হয়েছে। গরম হয়ে গেছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার সাবেক 12 মন্ত্রী সহ 16 আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এই 16 জনের মধ্যে 9 জন মন্ত্রী ও প্রতিমন্ত্রী সহ 13 জনকে 1 মাস আগে ট্রাইব্যুনালে হাজির করা হয়। সেদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালের কাছে আসামিদের বিরুদ্ধে সব প্রমাণ জমা দেওয়ার জন্য 2 মাসের সময় চাইলে আদালত 1 মাস সময় দেন। সেই অনুযায়ী আসামিদের বিষয়ে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের দিন আজ মঙ্গলবার। আদালতের নির্দেশে গত 18 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করা হয় বিগত আওয়ামী লীগ সরকারের 7 জন মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, ডাক্তার দীপুমণি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, শাহজাহান খান ও গোলাম দস্তগীর গাজীকে। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার 2 উপদেষ্টা সালমান এফ রহমান ও তৌফিকি ইলাহি চৌধুরী, প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও কামাল আহমেদ মজুমদার এবং আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক ও সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে। এই 13 জনের বাইরে নতুন করে আরও 3 জন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, আব্দুর রাজ্জাক ও অ্যাডভোকেট কামরুল ইসলামকেও হাজির করা হবে আজ। অন্তর্বর্তী সরকারের নির্বাচনের তারিখ ঘোষণাকে স্বাগত জানালেও এ নিয়ে অস্বস্তি রয়েছে রাজনৈতিক দলগুলোর। সুস্পষ্টভাবে দিনক্ষণ ঘোষণার প্রত্যাশা ছিল তাদের। বিএনপি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের সুস্পষ্ট তারিখ চাইলেও বাংলাদেশ জামায়াতে ইসলামী অবাধ ও সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সরকারের বেঁধে দেওয়া সময়ের সঙ্গে একমত। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় যত দ্রুত সম্ভব নির্বাচন দেয়াই দেশ ও জাতির জন্য কল্যাণকর। মুজাহিদ শুভর প্রতিবেদন। স্বৈরাচার শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই কখন পরবর্তী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সে ব্যাপারেই মূল আগ্রহ রাজনৈতিক দলগুলোর। সবার আগে বিএনপি এবং পর্যায়ক্রমে স্বৈরাচার বিরোধী বাকি সব দল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চাপ দিতে থাকে অন্তর্বর্তী সরকারকে। অবশেষে 16 ডিসেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়।
এই ঘোষণাকে স্বাগত জানালেও ভিন্ন ভিন্ন মত রয়েছে প্রধান রাজনৈতিক দলগুলোর। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তী সরকারকে আরও সুস্পষ্টভাবে নির্বাচনের সময় ঘোষণার আহ্বান জানিয়েছেন। সরকার আন্তরিক হলে আরও আগে নির্বাচন করা সম্ভব বলে মনে করেন তিনি। যদি সরকার আন্তরিক হয় এবং নির্বাচন কমিশন আন্তরিক হয়, তার আগেই নির্বাচন করা সম্ভব। এবং যেহেতু দেশে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, আমরা বিশ্বাস করি যে নির্বাচনের রোডম্যাপটি স্পষ্টভাবে ঘোষণা করা হলে জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে এবং তখন এই জনগণের মধ্যে আর কোনো ষড়যন্ত্র ছড়ানো সম্ভব হবে না। সেই জন্যই সরকারের স্বার্থে, এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। 2-3 মাস আগে বা পরে নির্বাচন যখনই হোক, তা কতটা সুষ্ঠু, নিরপেক্ষ ও জবাবদিহিতামূলক হচ্ছে সেদিকে বেশি জোর দিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যতটুকু সংস্কার প্রয়োজন কেবল সেদিকেই মনোযোগ দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। 14, 18, 24 ভোট দিতে পারে নাই, সেই পরিস্থিতি হয়ে গেলে ও আরও 2 বছর পরে ভোট দিয়েও কোনো লাভ নাই। এনারা তো রাষ্ট্র শাসনের জন্য আসেন নাই, এনারা এসছেন একটা ইলেকশন দিয়ে চলে যাবেন। ফলে এতগুলো সমস্ত হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এটা এই অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে এই মেয়াদে সম্ভব নয়। সেটা যদি উনি চিন্তা করে থাকেন সব কিছু করে আমি তারপর যাব, ইট উইল টেক টাইম, লম্বা সময় হয়ে যাবে, তাহলে উনি ওনার এই কথার উপরেও ঠিক থাকতে পারবেন না। জাতির প্রত্যাশা অনুযায়ী এটা আরও একটু আগে হওয়া সম্ভব ছিল। তবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সংস্কার প্রক্রিয়া দীর্ঘমেয়াদী হওয়ায় অন্তর্বর্তী সরকারের মূল লক্ষ্য হওয়া উচিত জনগণের প্রতিনিধির কাছে দ্রুত ক্ষমতা হস্তান্তর। তাই সংস্কার প্রক্রিয়ায় আরও গতি আনার তাগিদ দেন তারা। মৌলিক সংস্কার তো আসলে কতগুলো অধ্যাদেশ জারি, এই সরকার আসলে কি করতে পারবে? কতগুলো নির্দেশনা জারি ছাড়া কিন্তু সে ইমপ্লিমেন্ট করার বড় মেকানিজম তার নাই। আমরা চাই একটা সুস্থ রাজনৈতিক প্রক্রিয়া যেন ক্ষমতা হস্তান্তর হয়, ক্ষমতা গ্রহণ প্রক্রিয়া। আর একটা হলো যারাই ক্ষমতায় আসবে তারা যেন নাগরিকদের কাছে জবাবদিহির অধীন হয় আর কখনো যেন ফেসিবাদ প্রতিষ্ঠা করতে না পারে। কিন্তু এই ব্যবস্থা তৈরি করার জন্য অনাদিকাল পর্যন্ত সময় নেওয়ার কোনো সুযোগ নাই। রাজনৈতিক দলগুলো বলছে, একমাত্র সুষ্ঠু নির্বাচনই পারে দেশি বিদেশি ষড়যন্ত্র রুখতে। 16 ডিসেম্বর ঘোষণা দেয়া নির্বাচনী রোডম্যাপ যেন সান্ত্বনার বাণী না হয়, এতে অন্তর্বর্তী সরকারের সকল ভালো কার্যক্রম প্রশ্নবিদ্ধ হবে। মুজাহিদ শুভ, এখন, ঢাকা। 3 দশকের বেশি সময় ধরে কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নিষ্ক্রিয় থাকায় নেতৃত্ব তৈরি এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠা হচ্ছে না বলে মনে করেন শিক্ষার্থীরা। এর সুযোগ নেয় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন, ফলে বিশ্ববিদ্যালয়গুলোতে তৈরি করে ভয়ের সংস্কৃতি। 5 আগস্টের অভ্যুত্থানের পর তাই জোরালো হয় ছাত্র সংসদকে সক্রিয় করার দাবি। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়ন দ্রুত নির্বাচনের কথা বললেও পর্যাপ্ত সময় চাইছে ছাত্রদল। ফরহাদ বিন নূরের প্রতিবেদন। রাতভর নির্মম নির্যাতনের পর আবরার ফাহাদের এই নিথর দেহ। 5 বছর আগে বুয়েট শাখা ছাত্রলীগের হাতে মেধাবী শিক্ষার্থীকে হত্যার পেছনেই একটি ফেসবুক স্ট্যাটাস, যেখানে ওই শিক্ষার্থী ভারতের আগ্রাসনের বিরুদ্ধে মাতৃভূমির পক্ষে অবস্থান নিয়েছিলেন। এভাবে গেল 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে শুধু ছাত্রলীগের হাতেই খুন হয়েছে কমপক্ষে 39 জন। জোর করে মিছিলে নেয়া, হল দখল, গেস্টরুমে এনে সাধারণ ছাত্র নির্যাতন, অধিকার হরণ করে গণরুম, ক্যান্টিনের নিয়ন্ত্রণ কিংবা টেন্ডারবাজি, পতিত স্বৈরাচারের লাঠিয়াল বাহিনীর যে ভূমিকাটি ছিল ওই ছাত্র সংগঠনটির, তা সবারই জানা। ক্যাম্পাসের বাইরে এসে শিবির সন্দেহে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের হাতে বিশ্বজিতের নির্মম হত্যাকাণ্ডে প্রশ্ন উঠেছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নিয়ে। গণ অভ্যুত্থানের পর এমন কর্মকাণ্ড দেখিয়ে যখন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে সরকার, তখন নানা আলোচনা আর সমালোচনার দায় নিয়ে আওয়াজ উঠেছে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি এবং ছাত্র সংসদের। কিন্তু এটিকে কিভাবে দেখছে সাধারণ শিক্ষার্থীরা? আমাদের চাওয়া পাওয়াকে, আমাদের কথাগুলোকে, আমাদের যে অভিব্যক্তিগুলো আছে সেগুলোকে প্রশাসনের কাছে পৌঁছায় দিবে।
এবং এর জন্য আমাদের ছাত্র সংসদ দরকার। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচনের আভাস দিয়েছে। প্রায় একই ধরনের মত দিচ্ছেন ইসলামী ছাত্র শিবির ও ছাত্র ইউনিয়নের নেতারা। ছাত্র ইউনিয়নের মতে 2018 সালের জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটের বিতর্ক থেকে দৃষ্টি সরাতে আড়ম্বরপূর্ণ যে ডাকসু নির্বাচনের আয়োজন করা হয়েছিল, এই নির্বাচনের মাধ্যমে ডাকসুকে সেই কালিমা থেকে মুক্ত করা যাবে। দ্রুতই নির্বাচন করা উচিত, কিন্তু তার আগে ডাকসুর যে গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধনগুলি, সেই সংশোধনগুলি করা দরকার। ইসলামী ছাত্র শিবির মনে করে ছাত্র সংসদ নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তার একটা দৃষ্টান্ত হতে পারে। এই মুহূর্তে ডাকসু নির্বাচন হতে পারে। ডাকসু নির্বাচন হলে এই মুহূর্তে যেটা হবে যে গণতন্ত্রের একটা প্র্যাকটিস মূলত আমরা ক্যাম্পাসগুলোতে দেখতে পাবো। যদিও এখনই ছাত্র সংসদ নির্বাচন চায় না জাতীয়তাবাদী ছাত্রদল, কিন্তু কেন? একক ব্যক্তিকে অথবা ছাত্র সংসদগুলোর যারা প্রার্থী হবে তাদেরকে তো বোঝার জন্য সেই সময়টুকু শিক্ষার্থীদেরকে দিতে হবে। স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠু গণতন্ত্র চর্চা এবং তাদের অধিকার আদায়ে ডাকসু সহ সকল কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন এখন জরুরি বলেই মনে করেন শিক্ষার্থীরা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। সরকারি কর্মকর্তাদের স্যার বলার প্রয়োজন নেই, ভাই আপু ডাকা যাবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ডক্টর মুখলেসুর রহমান। সকালে সচিবালয়ে ব্রিফিংয়ে কথা জানান তিনি। এদিকে দুর্নীতি করে সরকারি কর্মকর্তারা পার পেয়েছে এমন দৃষ্টান্ত কম বলেও জানান তিনি। হোয়াট ইজ দি মিনিং অফ সার্ভেন্ট? এতদিন অনেকে বলতো কি সেবক অথবা এই জাতীয় কিছু পরিপূরক শব্দ। আমি বললাম আসল বাংলাটা বলেন, তখন বলে যে চাকর। তখন আমি ওনাদেরকে বলছি প্রতিদিন একবার মনে করবেন যে আয়না একটা লাগাবেন, আমি চাকর, আমি চাকর, তাহলে কাজ হবে। বাংলাদেশে যেভাবে চালু হয়েছে এইভাবে আমি মনে করি না দিস ইজ দ্য রাইট থিং, বিকজ উই মাস্ট মেনটেন। ইংল্যান্ডেও আমেরিকাতেও নাম ধরে ডাকে, সেটা তাদের কালচার। একজন আর একজনকে ফার্স্ট নেম ডাকবে, কিন্তু মিস্টার প্রেসিডেন্ট বলবে, ঠিক আছে না? তো কাজেই এটা মানে অনেকে মনে করে যে ভাই হইলে আমাকে বললে বোধহয় আমি খুব খুশি হয়ে যাব। আমার খুশি হওয়ার কোনো কারণ নেই। আমি বলি যে আমাকে যদি দাদা বা নানা ডাকে তাইলে ঠিক আছে। এট 81 আই এম নট, আমি তো কি চাকরিতে, কি বাইরে, কি সাংবাদিক, কেউই তো আমার বয়সের ধারে কাছে নাই। বরং আই এম মাইসেলফ। অনেকে যখন আমি বলি, আমি অনেককে বলি যে লুক, আমি কিন্তু আই এম 81 ইয়ার্স ওল্ড, আই হ্যাভ ক্রসড 81। বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে চায় সরকার। বিডিআর হত্যাকাণ্ডে ন্যায় বিচার নিশ্চিতকরণের জন্য আগামী 5 কার্যদিবসের মধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পুনঃ তদন্ত এবং ন্যায় বিচার নিশ্চিতকরণে অন্তর্বর্তীকালীন সরকার বদ্ধপরিকর। পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরুর 4 মাস পর চট্টগ্রাম নগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 19 ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে চলাচল শুরু হচ্ছে। ওই দিন থেকে চলতে হবে টোল দিয়ে। তবে অধিকাংশ র্যাম্পের কাজ এখনও শেষ হয়নি, তাই ব্যবহার করা যাবে না এক্সপ্রেসওয়েতে ওঠানামার সব পথ। পুরোদমে চালু হলে নগরের যানজট কমার পাশাপাশি বিপুল রাজস্ব আয়ের প্রত্যাশা কর্তৃপক্ষের। হাজিরা শিউলির প্রতিবেদন। প্রায় 4,300 কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গত আগস্ট মাস থেকে যান চলাচল শুরু হয়। এতদিন অনানুষ্ঠানিকভাবে যান চলাচল করলেও টোল দিতে হয়নি যাত্রীদের। এবার 19 ডিসেম্বর থেকে টোল আদায়ের সিদ্ধান্ত চূড়ান্ত করল চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। প্রথম দিকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ না হওয়া পর্যন্ত সিডিএ নিজেই টোল আদায় করবে। প্রাথমিকভাবে মোট 4টি পয়েন্টে টোল বক্সের মাধ্যমে শুরু হবে এ টোল আদায়। লালখানবাজার থেকে 16 কিলোমিটারের এই এক্সপ্রেসওয়ের যাত্রা শুরু হলেও আখতারুজ্জামান ফ্লাইওভারের সাথে এটিকে সংযুক্ত করা হয়েছে। আপাতত ফ্লাইওভারের মুরাদপুর ও 2 নম্বর গেটের র্যাম্প থেকে এক্সপ্রেসওয়েতে উঠতে হবে যাত্রীদের। ফলে আগে যেখানে বিমানবন্দর যেতে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো, এখন এক্সপ্রেসওয়ে দিয়ে সর্বোচ্চ 30 মিনিটেই পৌঁছাবেন যাত্রীরা। ফেব্রুয়ারিতে চালু হবে জিইসি মোড়ের র্যাম্পও।
টাইগার পাসে উঠার র্যাম্পটা আমরা এখন আপাতত করছি না, যেহেতু পরিবেশের একটা বাধা ছিল, এখানে গাছ কাটার বিষয় ছিল, ওইটা আপনারা অপশন রেখেছি, বাট এটা এখন করবো না আপাতত। কিন্তু টাইগার এই জিইসির র্যাম্পটা করতে হবে, কারণ এটা হার্ট অফ দ্য সিটি, 10,000 গাড়ি অ্যাভারেজে উঠানামা করছে। সো আমাদের এই টার্গেটটা হয়তো আরও বেশি হবে, যে যদি 9টা র্যাম্প যদি চালু হয়ে যায় তো এটা 15 থেকে 18,000-এর মধ্যে চলে যাবে। ইতিমধ্যে পতেঙ্গা প্রান্তে টোল বক্সে ইলেকট্রিক সংযোগ দেওয়া হয়েছে, প্রবেশ পথে বসানো হয়েছে সিসি ক্যামেরা, সড়কবাতি বসানোর কাজও শেষ। 20 মিনিটে আমরা এখানে চলে আসছি। আমরা যদি নিচে আসতাম তাহলে আমাদের মিনিমাম ঘন্টা 1.5 ঘন্টা সময় লাগতো। এই যে সময়টা যে পাচ্ছে এটা আমরা খুশি আর কি। মেশিনের কাম টাম সিসি ক্যামেরা ট্যামেরা সব কারেক্ট হয়ে গেছে। বিভিন্ন পয়েন্টে কিছু কাজ বাদ ছিল, সেগুলো সব কিছু কমপ্লিট হয়েছে মোটামুটি আর কি, এখন সব মানে প্রস্তুতির ধারক আছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চড়তে হলে সিএনজি অটোরিকশা 30 টাকা, প্রাইভেট কার 80 টাকা, জিপ ও মাইক্রো 100 টাকা, পিকআপ 150 টাকা, মিনিবাস ও বাস 200 থেকে 280 টাকা, ট্রাক 200 থেকে 300 টাকা গুনতে হবে। তবে কন্টেইনারবাহী ট্রেইলার ও মোটরসাইকেলকে নিরাপত্তা বিবেচনায় চলাচলের অনুমতি দেয়া হয়নি। প্রাথমিকভাবে নগদ টাকায় টোল আদায় করা হলেও শিগগিরই ডিজিটালি এসব টোল বক্সে বিকাশ, নগদ ও ব্যাংক কার্ডের মাধ্যমে টোল দিতে পারবেন যাত্রীরা। তবে শুরু থেকেই র্যাম্প নির্মাণ, র্যাম্পে ফাটল দেখা দেয়া সহ নানা সমালোচনার মুখে পড়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে। বিশেষ করে কয়েকটি ফাটল দেখা দেয়ায় কাজের মান নিয়েও প্রশ্ন ওঠে। 2019 সালে এই এক্সপ্রেসওয়ে নির্মাণের কাজ শুরু হলেও এখনও পুরোপুরি কাজ শেষ হয়নি। নগরীর আগ্রাবাদ, নিমতলা, বিশ্ব রোড, জিইসি সহ 9টি পয়েন্টে র্যাম্প নির্মাণের কাজ চলমান, যদিও জুনে প্রকল্প বাস্তবায়নের বর্ধিত মেয়াদ শেষের কথা ছিল। হাজিরা শিউলি, এখন চট্টগ্রাম। জুলাই আগস্ট গণহত্যায় আজ ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী, এমপি সহ 16 জনকে হাজির করা হয়েছে। নিয়ে ব্রিফ করছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। অপরাধের যে নিউক্লিয়াস শেখ হাসিনার মামলায় আদালতের কাছে উপস্থাপন করেছি যে আমরা তদন্ত রিপোর্ট অনেক দূর অগ্রসর হয়েছি, কিন্তু পাশাপাশি জুলাই আগস্টে সংগঠিত যে মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা, এর বাইরেও গত 16 বছর ধরে সিস্টেম্যাটিক্যালি বাংলাদেশের হাজার হাজার মানুষকে শেখ হাসিনার নির্দেশে এবং তার পরিকল্পনায় গোপন কারাগারে নিষ্ঠুরতম পন্থায় বছরের পর বছর আটক রেখে তাদেরকে নির্যাতন, হত্যা করা এবং তাদের লাশকে সিমেন্টের বস্তার সাথে বেঁধে বিভিন্ন নদীতে ফেলে দিয়ে নিশ্চিহ্ন করে দেওয়ার যে অপরাধগুলো সংঘটিত হয়েছে, সেই ব্যাপারে সরকারের কর্তৃক গঠিত যে গুমের কমিশন, একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে গঠিত যে কমিশন, সেই কমিশনের অগ্রবর্তী প্রতিবেদন যেটা রাষ্ট্রের কাছে সেই কমিশন জমা দিয়েছেন, তার আংশিক বাংলাদেশের মিডিয়ার জন্য উন্মুক্ত করা হয়েছে, যেটা গত 2 দিন ধরে মিডিয়ার কাছে এই রিপোর্টগুলো ছাপা হচ্ছে ধারাবাহিকভাবে। সেই প্রকাশিত অংশ থেকে দেখা যায় 16 বছর ধরে বাংলাদেশে যে সমস্ত এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সের ঘটনা ঘটেছে, নিষ্ঠুরতম পন্থায় মানুষকে বছরের পর বছর গোপন কারাগারে আটক রাখা হয়েছে, তাদেরকে নিষ্ঠুরতম পন্থায় হত্যা করে তাদের লাশকে নদীতে বা খালে বিলে ভাসিয়ে দেওয়া হয়েছে, ডুবিয়ে দেওয়া হয়েছে। এই অপরাধগুলোর সাথে তদানীন্তন প্রধানমন্ত্রী এবং অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা সরাসরি সম্পৃক্ত ছিলেন মর্মে সেই কমিশন তাদের মতামত ব্যক্ত করেছেন। একই সাথে তদানীন্তন সময়ে কয়েকটি গোয়েন্দা সংস্থার প্রধানেরা যারা এই অপরাধগুলো করেছেন তাদের বিভিন্ন ধরনের স্বীকারোক্তি বা তাদের যে বিভিন্ন বক্তব্য, পাশাপাশি গোপন কারাগারগুলোর অস্তিত্ব তারা খুঁজে পেয়েছেন, সশরীরে তারা সেগুলো ভিজিট করেছেন, ভিকটিমদেরকে দিয়ে সেই কারাগারগুলোকে আইডেন্টিফাই করেছেন। এই সমস্ত অপরাধের যে অংশটুকু, সেই অংশটুকুর ব্যাপারে আমরা তদন্ত কমিশনের রিপোর্টের মাধ্যমে যে তথ্য প্রমাণাদি পেয়েছি, সেগুলোর ব্যাপারেও ট্রাইব্যুনাল এই অপরাধগুলোকে তাদের তদন্তের জন্য আমলে গ্রহণ করছে এবং এই ব্যাপারেও আমরা রিপোর্ট প্রদান করব। একই সাথে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ, সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত 2 মাস সময় দিয়েছেন। আগামী 18ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে, সেই ব্যাপারে আমরা দিনরাত কাজ করব, আমরা সচেষ্ট আছি। একইভাবে মন্ত্রিপরিষদের সদস্য যারা আছে, ওবায়দুল কাদের সহ বাকিদের ব্যাপারে
যারা গ্রেপ্তার আছে ডক্টর আব্দুর রাজ্জাক, যিনি আগের দিন পর্যন্ত এখানে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল, প্রোডাকশন ওয়ারেন্ট, তাকে আজকে গ্রেপ্তার দেখানো হয়েছে এবং তাদের ব্যাপারেও তদন্ত কার্য চলমান আছে। এবং এই মন্ত্রীদের মধ্যে বিশেষ করে 2-1 উপদেষ্টা যারা গুমের সাথে জড়িত ছিলেন, যারা গুমের মধ্যে 2-1জনকে ছাড়ানোর ব্যাপারে ভূমিকা পালন করেছিলেন এবং তাদের এই গোয়েন্দা সংস্থাগুলোর যারা সম্পৃক্ত ছিলেন, তাদের সাথে গুম কমিশনের ইন্টারভিউর মধ্য দিয়ে এটা দেখা গেছে যে প্রধানমন্ত্রী হাসিনার নির্দেশে যে তাদেরকে রাখা হয়েছে, তারা তার ইচ্ছা এবং অনিচ্ছায় কাউকে আটক রাখা বা ছাড়া হতো, সেগুলো গুম কমিশনের তদন্তে আমরা পেয়েছি। এই বিষয়গুলো নিয়ে আমরা এই তদন্ত করছি এবং এগুলোর রিপোর্ট একসাথে আসবে এবং সব কিছুর বিচার একসাথে হবে। পাশাপাশি আমরা আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করেছি যে ওবায়দুল কাদের বাংলাদেশেই গত 3 মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি, বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে। জুলাই আগস্ট গণহত্যা মামলায় ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী এমপি সহ 16 জনকে হাজির করা হয়েছে। সেই বিষয়ে ব্রিফিং করছিলেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আমরা তখন সরাসরি যুক্ত ছিলাম সেখানে। সফরের শেষ দিনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ডেপুটি গভর্নরদের সাথে বৈঠকে বসেছে IMF এর প্রতিনিধি দল। এই বিষয়ে আরও জানাতে সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আতাউর ডিওন। আতাউর, আজকের বৈঠকে কি কি বিষয় আলোচনা হতে পারে? যেমনটি বলছিলেন যে আজকে কিন্তু বাংলাদেশের সফরের শেষ দিন হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের। তারা ইতোমধ্যে সকাল 11টায় হচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নরদের সাথে একটি বৈঠকে বসেছে, যেটি সকাল 10টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে সেটি পরবর্তীতে 11টায় শুরু হয় এবং এখনও সেই বৈঠকটি চলছে। তো গত 3 ডিসেম্বর থেকে কিন্তু তারা বাংলাদেশে আছে এবং আজকে তারা সফর শেষ করে বাংলাদেশ ব্যাংক, সচিবালয় এবং জাতীয় রাজস্ব বোর্ড সবার সাথে সফর শেষ করে তারা আজকে আবার ফিরে যাবে, যেখানে ঋণের 4র্থ কিস্তি ছাড়ের বিষয়ে যেই তারা পর্যবেক্ষণ দলটি এসেছিল গত সেপ্টেম্বরে, সেই তারই একটি দল এই ডিসেম্বরে আবার এসেছে, যেখানে 4র্থ কিস্তি ডিসেম্বরে ছাড়ের কথা রয়েছিল। তো সেইখানে আমরা দেখেছি যে এই সফরে কিন্তু IMF এর প্রতিনিধি দল বেশ কিছু বিষয় তারা আলোচনা করেছে। এর মধ্যে মুদ্রানীতি সহ বাংলাদেশ যে নীতিগুলো নিয়ে থাকে বা যেই নির্দেশনাগুলো দিয়ে থাকে ব্যাংকগুলোকে, সেইখানে কিছু পরিবর্তন বা নীতিগুলো একটু পরিবর্তনের কথা তারা বলেছে এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে মুদ্রানীতিতে তারা কিছু নীতি পরিবর্তন বা একটু আন্তর্জাতিক পর্যায়ে সেই নীতিগুলো পরিবর্তনের কথা তারা তুলে ধরেছে। এছাড়া আমরা জানি যে ডলারের বাজার যে বর্তমানে রয়েছে, কলিং পেগ সিস্টেমের পদ্ধতিতে যে লেনদেন হচ্ছে, ডলারের মূল্য নির্ধারণ করা হচ্ছে, সেই পদ্ধতির কারণে দীর্ঘদিন ধরে ডলারের দাম একই জায়গায় গত 2-1 মাস ধরে দেখেছি যে আমরা দেখে আসছি যে ডলারের দাম কিন্তু একই জায়গায় রয়েছে, যে কারণে তারা বলছে যে এই ডলারের দাম যদি খুব বেশি বাড়ে বা না কমে, তাহলে কিন্তু ডলার বাজারে সরবরাহ একটা ঘাটতি দেখা দিতে পারে, যে কারণে অনেকে মনে করতে পারে যে ডলার দাম আসলে কমবে না বাড়বে, এই জায়গা থেকে হয়তো অনেকে ডলারটি বাজারে ছাড়বে না। তো যেই কারণে তারা ডলারের দামে কিছু পরিবর্তন বা কলিং পেগ পদ্ধতি দিয়ে কিছু নিয়ম নীতি পরিবর্তনের কথা তারা তুলে ধরেছে। সেই সাথে তারা মূল্যস্ফীতির কমানোর ক্ষেত্রে বলেছে যে বর্তমানে যে মূল্যস্ফীতি থাকার কথা ছিল সেটি আসলে নেই, তবে আগামী 2025 এবং 26 সালের মধ্যে আসলে মূল্যস্ফীতি অনেকটাই কমে আসবে। তবে সেক্ষেত্রে যে নীতি সুদহার বাড়ানো হয়েছে, আমরা জানি বর্তমানে নীতি সুদহার 10% রয়েছে, সেইটি তারা বলেছে এই ঊর্ধ্বমুখী নীতি সুদহারের কারণে মূল্যস্ফীতি আগামী বছর নাগাদ কমে আসতে শুরু করবে। তবে তারা আরও কিছুটা নীতি সুদহার বাড়ানোর প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ডেপুটি গভর্নরদের। তবে গভর্নর সর্বশেষ বেশ কিছু সাংবাদিক সম্মেলনে সে বলেছে যে আসলে নীতি সুদহার এখনই তারা বাড়াচ্ছে না, তবে এই যে বাড়তি নীতি সুদহার রয়েছে সেটি অব্যাহত থাকবে। পরবর্তীতে গভর্নর হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে সিদ্ধান্ত নিয়ে আরও কিছুটা বাড়ানো হতে পারে। তবে সেই ক্ষেত্রে গভর্নর যেটা বলেছেন পরবর্তীতে সংবাদ সম্মেলন বা তিনি যেটা জানিয়েছিলেন যে আগামী 2025 সালের জুন মাস নাগাদ মূল্যস্ফীতি
10% নিচে চলে আসবে এবং 26 সালের জুন মাস নাগাদ 6 থেকে 7% সেই মূল্যস্ফীতি নেমে আসতে পারে বলে তিনি জানিয়েছেন। এছাড়া এবারে সফরের আরেকটি বড় বিষয় হচ্ছে যে বাড়তি যে $300 কোটি চাওয়া হয়েছে সেইটা কতটা দিবে IMF এবং কবে নাগাদ সেই বাড়তি ডলারটা পাওয়া যাবে সেই বিষয় কিন্তু এই IMF এর পর্যবেক্ষণ দল সফর শেষ করে ফিরে যেয়ে তারা জানাবে আসলে তারা বাংলাদেশকে তারা অতিরিক্ত কত ডলার দিবে বা এবং সেটা কবে নাগাদ দিবে সেই তথ্য জানা যাবে। তো আজকে সফর শেষে হয়তো বাংলাদেশ ব্যাংক থেকে সচিবালয় থেকে হয়তো বিস্তারিত চতুর্থ কিস্তি কবে পাওয়া যাচ্ছে বা পাওয়া যাচ্ছে কিনা সেই বিষয়ে হয়তো কিছুটা পূর্বাভাস তারা হয়তো আমাদেরকে দিবেন বা জানাবেন বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল বাংলাদেশ ব্যাংকে IMF সফরের আজকের বৈঠকের সর্বশেষ তথ্য। আতর যুক্ত ছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে। 5 ঘন্টা বন্ধ থাকার পর রাজশাহী থেকে সকল রুটে বাস চলাচল স্বাভাবিক করার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক শ্রমিক সমিতি। এ নিয়ে আরও জানাতে নগরী থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, বাস চলাচল স্বাভাবিকের সিদ্ধান্তের পর বাস চলাচল শুরু হয়েছে কিনা বিস্তারিত জানাবেন। মুক্তি, আসলে রাজশাহী থেকে বিভিন্ন গন্তব্যে আসলে বাস চলাচল করে, বিশেষ করে দূরপাল্লার বাসগুলো যে বন্ধ ছিল সেগুলো কিন্তু চলাচলের সিদ্ধান্ত নিয়েছে বাস মালিক শ্রমিক সমিতি। এই কিছুক্ষণ আগে কিন্তু পুলিশ কমিশনারের কার্যালয়ে যে বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা এই সিদ্ধান্তটি নিয়েছে। মূলত আসলে তাদের যে দাবিগুলো ছিল যে রাস্তায় যে অবৈধ সিএনজিগুলো আছে সেগুলো তুলে নিতে হবে এরকম, এবং একই সাথে তাদের সাথে যে দ্বন্দ্ব ছিল আসলে সেইগুলো নিয়ে সমাধান করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করলে এই সিদ্ধান্তটি আসলে এখন পর্যন্ত হয়েছে। তবে এর বিস্তারিত সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে তারা আমাদেরকে জানাবে বলে এখন পর্যন্ত আমরা জানি। এবং ইতিমধ্যে এই সিদ্ধান্তের পরে আমরা দেখছি যে রাজশাহী শিরোইল বাস স্ট্যান্ড এবং ভদ্রা সহ রেলগেট এলাকায় যে বাস স্ট্যান্ডগুলো রয়েছে সেখানে বাসগুলো তাদের টার্মিনাল থেকে আসলে কাউন্টারে আসতে শুরু করেছে এবং কাউন্টার থেকেও কিন্তু টিকিট ইতিমধ্যেই বিক্রি শুরু করেছেন এখানকার মালিকরা। এতে আমরা যেটি লক্ষ্য করছি যে এখানে যারা অপেক্ষমান যাত্রীরা ছিল তারা বলছেন তাদের খানিকটা দুর্ভোগ নিরসন হবে এবং তাদের গন্তব্যে যেতে সহজ হবে। এবং ইতিমধ্যেই কিন্তু টিকিট বিক্রি তারা শুরু করেছেন, টিকিট কিনছেন এবং বাসগুলো ইতিমধ্যে স্ট্যান্ডে আসা শুরু করেছে। তো এই অবস্থাতে আসলে আরও বিস্তারিত আসলে বাস মালিক সমিতি একটি সংবাদ সম্মেলন করবে বলে আমাদেরকে জানিয়েছে। সেখানে আমরা আসলে কারণগুলো জানতে পারবো যে কি কারণে তারা আসলে এই যে সিদ্ধান্ত নিয়েছিল বাস বন্ধ করা তার পরবর্তীতে চালু করার সিদ্ধান্ত নিল এবং এইটি পরবর্তীতে আবার কোনো সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা বা দূরপাল্লার বাসগুলো চলাচল করবে এবং স্বল্প দূরত্বের বাসগুলো কিভাবে চলাচল করবে এবং রাজশাহীর তানোরে যে সিএনজি শ্রমিকদের সাথে বাস মালিক শ্রমিকদের যে দ্বন্দ্ব সোমবার থেকে চলে আসছে সেই দ্বন্দ্বের আসলে অবসান কি করে হবে এবং সেটির সমাধান তারা কিভাবে টানছেন এর বিস্তারিত আসলে আমরা সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে জানতে পারবো। তবে মুক্তি, এখন রাজশাহী থেকে দূরপাল্লার সহ সকল রুটের বাস চলাচল স্বাভাবিক হলো। তো মুক্তি, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সেখানে নিহতদের পরিবারের সদস্যরাও রয়েছে। এ বিষয়ে আরও জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। আমাদের বড় ভাই আমার ভাই প্রিয়ম ভাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা জানি 2009 সালে পরিকল্পিতভাবে ইন্ডিয়া আমাদের দেশের চৌকো সেনা সদস্যদেরকে বিডিআর হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো বিডিআর বাহিনীকে পঙ্গু করে দিয়ে রেখেছে। আমরা আমাদের বক্তব্যে একটি কথা বারবার স্পষ্ট করে বলে, শেখ হাসিনা কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশকে পরিচালিত করেননি। শেখ হাসিনা ভারতের এজেন্ট হিসেবে এই বাংলাদেশকে লিড দিয়েছে। আমরা বিশ্বাস করি হত্যাকাণ্ডের বিচার করবে, সেই সাথে যে সকল জওয়ানদেরকে এখনো কারাগারে বন্দী করে রাখা হয়েছে তাদেরকে অতি সত্বর মুক্তি দেবে। বিশেষ করে আরেকটি কথা বলতে চাই, আপনারা আমাদেরকে কোন আইনের ব্যবস্থা করেন না। এই সরকার ন্যায় বিচারের স্বার্থে যেটাই করবেন সেটাই আইন। বিগত সরকার শুধুমাত্র
দেশের মানুষকে শোষণ করার জন্য ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করার আমাদেরকে পিছিয়ে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের আইন করেছিল। সেই আইনের কোন ধরনের তোয়াক্কা আপনারা করবেন না। সেই জন্য আরেকটি কথা বলবো, আমরা জানি, আমরা ইতিহাস পড়েছি, 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ হয়েছে। সেই মুক্তিযুদ্ধে এত বেশি সেনা কর্মকর্তা হত্যা হয়েছে কিনা আমাদের জানা নাই, যেটা 2009 সালে ঘটেছে। আমরা আরেকটি কথা বলতে চাই, যদি অতি সত্তর এই হত্যাকাণ্ডের বিচার করানো হয় তাহলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা আপনাদেরকে আমরা সেই চেয়ারে থাকতে দেব না। আমরা যুদ্ধ করেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আমরা যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মর্যাদা দেওয়ার জন্য। আমরা 24-এর যোদ্ধা এই হত্যাকাণ্ডের বিচার না হলে কাউকে কোনো আমরা ছাড় দেব না। সেসব ভুক্তভোগী পরিবার রয়েছেন, সেনা কর্মকর্তা রয়েছেন, যারা দীর্ঘদিন আদালতে ঘুরঘুর করতেছেন ন্যায় বিচারের জন্য, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে ন্যায় বিচার দিবেন সেই প্রত্যাশা রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এখন আমাদের সামনে বক্তব্য রাখবেন বিডিআর সদস্য। বিডিআর হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কেন্দ্র শহীদ মিনারে মানববন্ধন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এছাড়াও সেখানে নিহতদের পরিবারের সদস্যরা উপস্থিত রয়েছেন। আমরা এ বিষয়ে বিস্তারিত জানতে এতক্ষণ সরাসরি সেখানে যুক্ত ছিলাম। খুলনায় বেড়েছে শীতের প্রকোপ, ফলে চাহিদা বেড়েছে শীতের পোশাকের। নিয়ে আরও জানাতে নগরের রেলওয়ে মার্কেট থেকে যুক্ত হয়েছেন রামিম চৌধুরী। রামিম, শীতবস্ত্রের বাজারে ক্রেতাদের ভিড় কেমন দেখছেন এবং এই সময় শীতবস্ত্রের পোশাকের দরদাম কেমন, এ নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মুক্তি, গত কয়েকদিন ধরে কিন্তু খুলনাতে প্রচুর শীত বেড়েছে এবং শীতের এই প্রকোপ বাড়ার কারণেই কিন্তু শীতবস্ত্রের যে দোকানগুলো রয়েছে সেখানে বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি গত কয়েকদিন ধরে। বিগত 3 থেকে 4 দিন ধরে কিন্তু প্রায় একই রকম অবস্থা রয়েছে এখানে। এবং নগরীর আমরা এই মুহূর্তে যে মার্কেট, যে নগরীর যে রেলওয়ে মার্কেট, সেই রেলওয়ে মার্কেটে কিন্তু প্রতিদিন সকাল থেকে বেশ রাত পর্যন্ত কিন্তু ভিড় থাকে। এবং আমরা এখানে যেটি ক্রেতাদের সাথে যেটি কথা বলে জানতে পারলাম যে এখানে পুরাতন যে জামাকাপড়গুলো রয়েছে, যেগুলো লটের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আসা যে মালগুলো রয়েছে সেগুলো লটের মাধ্যমে এখানে এনে বিক্রি করা হয়। এর পাশাপাশি নতুন যে শীতবস্ত্র সেগুলো কিন্তু এখানে আছে। সব ধরনের শীতবস্ত্রেরই কিন্তু দাম এবার অনেকটাই বেশি। গত বছর যে লট এখানকার ক্রেতারা কিনেছেন 17 থেকে 18 হাজার টাকায়, সেই লট কিন্তু এবছর বিক্রি হচ্ছে প্রায় 25,000 টাকায়, যার কারণে প্রতি পিস জ্যাকেট এবং বা অন্যান্য যে শীতবস্ত্র রয়েছে প্রত্যেক পিসেই কিন্তু প্রায় 3 থেকে 400 টাকা পর্যন্ত বেড়েছে। এর পাশাপাশি নতুন যে গার্মেন্টস শীতবস্ত্রগুলো রয়েছে, গার্মেন্টসের যে দোকানগুলো রয়েছে সেখানেও কিন্তু একই রকম অবস্থা। সেই প্রত্যেকটি মালেই কিন্তু দাম অনেকটাই বেশি বলে এখানকার ক্রেতাদের দাবি। এখানে দোকানিরা যেটি বলছেন যে এই প্রত্যেকটি লটের দাম বাড়ার কারণে কিন্তু এখানে পুরাতন মার্কেটের যে শীতবস্ত্রগুলো রয়েছে প্রত্যেকটা মালে কিন্তু দাম বেড়েছে। তবে ক্রেতাদের একটি অভিযোগ রয়েছে, গত বছরে তারা যে দামে কিনেছেন সেই দামে কিন্তু এবছর কিনতে পারছেন না, যার ফলে কিন্তু একটু ক্ষোভ প্রকাশ করেছেন এখানকার ক্রেতারা। যদি দাম আর একটু কমতো তাহলে কিন্তু বেশ ভালো হতো। তবে মোটামুটি এই কয়েকদিনে কিন্তু বেশ জমজমট হয়ে উঠেছে এই শীতবস্ত্রের বাজার। তো মুক্তি, এই ছিল আমার কাছে খুলনা থেকে শীতবস্ত্রের বাজারের সবশেষ খবর। যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যে এক শিক্ষার্থীর এলোপাতাড়ি ছোড়া গুলিতে প্রাণ গেছে শিক্ষার্থী ও শিক্ষক সহ কমপক্ষে 2 জনের, আহত 6 জন। স্থানীয় সময় সোমবার বেলা 11টার দিকে একটি খ্রিস্ট ধর্মীয় স্কুলে এই হামলা হয়। আত্মহত্যা করে হামলাকারী শিক্ষার্থী নিজেও। তার নাম পরিচয় প্রকাশ করেনি পুলিশ। স্থানীয় সংবাদ মাধ্যমের খবর, 17 বছর বয়সী এক কিশোরী চালিয়েছে এই হামলার কারণ জানা যায়নি, তবে সন্দেহভাজনের পরিবার ঘটনার তদন্তে সহযোগিতা করছে। জানা গেছে হামলার আগে ক্লাসে উপস্থিত ছিল ওই কিশোরী। K-12 স্কুল শুটিং ডেটাবেস ওয়েবসাইটের তথ্য, চলতি বছর যুক্তরাষ্ট্রে 332টি স্কুলে আগ্নেয়াস্ত্র হামলা হয়েছে, যা 1966 সালের পর দ্বিতীয় সর্বোচ্চ। গেল বছর দেশে
দেশটিতে আগ্নেয়াস্ত্র হামলা হয় 349টি স্কুলে। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের তথ্য বলছে এবছর যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্র হামলায় প্রাণ গেছে 16,000-এর বেশি মানুষের, যাদের মধ্যে শিশু কিশোরের সংখ্যা প্রায় 1400। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। 13 বছর পর ফিরল তত্ত্বাবধায়ক ব্যবস্থা। পঞ্চদশ সংশোধনের বিভিন্ন ধারা বাতিল, সংবিধান সংশোধনে গণভোটের ব্যবস্থা পুনর্বহাল। সময় নয়, ভোটের সুনির্দিষ্ট তারিখ চায় বিএনপি। নির্বাচনী সংস্কার অন্তর্বর্তী সরকারের সময়ের সঙ্গে একমত জামায়াত। হোল স্টেটের সব অর্গানের সংস্কারের কাজটা কিন্তু খুব লম্বা সময়ের ব্যাপার। এদেশের জনগণের স্বার্থে যত দ্রুত সম্ভব নির্বাচন হওয়া প্রয়োজন। সরকারি কর্মকর্তাদের স্যার বলার বাধ্যবাধকতা নেই, আপু বা ভাই ডাকা যাবে, জানালেন জনপ্রশাসন সচিব। পদোন্নতি পেতে লাগবে পরীক্ষা। এবং বিডিআর হত্যা তদন্তে 5 কার্যদিবসের মধ্যে কমিটি গঠনের সিদ্ধান্ত। ন্যায় বিচার চায় সরকার, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv, এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে সরাসরি দেখতে চোখ রাখুন youtube.com/c/echontv-তে।